আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, প্রিয় সহকর্মী, যেখান থেকে আমার এই অনলাইন ক্লাস অংশগ্রহণ করেছেন সকলকে জানাই হারুন মাওলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো। আজকে এসে ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ আব্দুল আল মামুন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, হারুন মাওলা ডিগ্রি কলেজ। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের আমরা একাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের বাংলাদেশের কৃষি নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা কৃষির অন্য একটি পাঠ নিয়ে আলোচনা করব। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটি শুরু করি। শ্রেণী আজকে ক্লাসটি মূলত একাদশ অর্থনীতি দ্বিতীয় পত্র অধ্যায় দ্বিতীয় বাংলাদেশের কৃষি তাহলে আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের নাম হলো বাংলাদেশের কৃষি। এটা একবারে খুব সোজা একটা অধ্যায়। বাংলাদেশের কৃষি অর্থনীতি দ্বিতীয় পত্র খুব ইজি একটা বিষয়। এটা তোমরা একটু পড়লেই, রিডিং আকারে পড়লেই এখান থেকে পরীক্ষায় আনসার করতে পারবে। এখন দেখো, বাংলাদেশের কৃষির একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে কৃষি বিপণন। কৃষি বিপণন কৃষি বিপণন তাহলে কৃষি বিপণন বলতে কি বুঝি? যে কৃষি পণ্যের বিপণনের বা বাজারজাতকরণ ব্যবস্থা হলো এমন একটি অর্থনৈতিক প্রক্রিয়া যার মাধ্যমে উৎপাদিত কৃষিপণ্য উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানোর প্রক্রিয়াকে বলে কৃষিপণ্য বিপণন। তাহলে কৃষিপণ্য বিপণন বলতে কৃষিদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে উৎপাদিত দ্রব্য ভোক্তার নিকট পৌঁছানোর যে প্রক্রিয়া, এটাকে বলা হয় কৃষিপণ্যের বিপণন। তাহলে আমাদের পরীক্ষায় সাধারণত আসে যে কৃষিপণ্য বিপণনের বা কৃষিদ্রব্য বিক্রয়ের একজন কৃষক কী সমস্যার সম্মুখীন হয়, কীভাবে তার সমাধান করা যায় এবং কি সে কোন ধরনের সমস্যা ফেস করছে। তার মানে তোমাকে উদ্দীপকটা পড়েই বুঝতে হবে যে এখানে কৃষি পণ্যের বিপণনের সমস্যার সে সম্মুখীন হচ্ছে। তাহলে আজকে আমরা আলোচনা করব মূলত যে কৃষি পণ্য বিপণন কী, কৃষি পণ্যের বিপণনের সমস্যাগুলি কী কী এবং কিভাবে সমাধান করা যায়। তাহলে আমাদের আলোচ্য বিষয়গুলো হবে কি, আমরা প্রশ্ন এইগুলো আমরা বোঝার চেষ্টা করব যে কৃষি পণ্য বিপণন কী। বিপণন বলতে কি বুঝি, 1 নম্বর। 2 নম্বর আলোচনা করব কৃষি পণ্য বিপণনের সমস্যা। ননের সমস্যাসমূহ। তারপরে আমরা যে আলোচনার বিষয়টা করব যে কৃষি পণ্য বিপণনের সমস্যার সমাধান। যে সমস্যাগুলো আছে, সমস্যার সমাধানসমূহ। তাহলে তুমি যদি সমস্যা জানো, তাহলে সমাধান করতে তোমার কাছে খুব ইজি মনে হবে। তাহলে কৃষি পণ্য বিপণন বলতে কি বুঝি? যে কৃষিদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নিকট থেকে ভোক্তার নিকট পৌঁছানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হয় কৃষিপণ্য বিপণন। তাহলে এই কৃষিপণ্য বিপণনের মধ্যে কী কী প্রক্রিয়া আছে এগুলো দেখো একটু। উৎপাদন শেষে পণ্য সংগ্রহ ও একত্রীকরণ, পণ্যের শ্রেণীবিভাগ ও নমুনাকরণ, গুদামজাতকরণ, পরিবহন, ঝুঁকি বহন, বিজ্ঞাপন প্রদান, বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ, বন্টন, বিক্রয় ইত্যাদি। এগুলো সুষ্ঠুভাবে সম্পাদিত হলে কৃষিপণ্যের উপযুক্ত দাম পায় এবং ভোক্তা সাধারণ তা যুক্তিসঙ্গত দামে ক্রয় করতে পারে। কৃষিতে পণ্যের বিপণন ব্যবস্থা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে কৃষিদ্রব্য শুধু উৎপাদন করলে হবে না, তার সংরক্ষণ করতে হবে, শ্রেণী বিভাজন করতে হবে, নমুনায়ন করতে হবে, তো সঠিক পরিবহন করতে হবে, তাহলে কী হবে এবং ভোক্তার নিকট পৌঁছাইতে হবে। তাহলে এই যে
প্রক্রিয়াগুলো, এগুলো যদি সম্পূর্ণ করার প্রক্রিয়াকে বলা হচ্ছে কি কৃষি পণ্যের বিপণন। অর্থাৎ কৃষিদ্রব্য যে উৎপাদনকারী সেই উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে ভোক্তার নিকট পৌঁছানোর প্রক্রিয়াকে বলা হয় কৃষি পণ্যের বিপণন। এখন আমরা দেখব যে কৃষি পণ্যের বিপণনের যে কথাগুলো বলছি, সে কৃষি পণ্যের বিপণনের ক্ষেত্রে আমাদের দেশের কৃষকরা কি কি সমস্যার সম্মুখীন হয় সেইগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। কারণ এই ধারণা যদি থাকে, এখান থেকে বাংলাদেশের কৃষি থেকে সাধারণত এই কৃষি পণ্যের বিপণনের আলোকেই কোশ্চেনটা তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে, কারণ এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এবছর যারা এইচএসসি পরীক্ষার্থীরা আছে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। তাহলে কৃষি পণ্যের বিপণনের সমস্যা কৃষি পণ্যের বিপণনের সমস্যাসমূহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো খাতায় নোট করে নিতে পারো, অথবা তোমাদের যদি সামনে বই থাকে তাহলে বইয়ের সাথে এটা মিলাই নিতে পারো। আর এই সাধারণত ইন্টারমিডিয়েট লেভেলে বইগুলো এক এক ধরনের বইতে এক এক ধরনের লেখা থাকে, এখানে নির্দিষ্ট কোনো বই নেই, বিভিন্ন লেখক বিভিন্নভাবে লেখে। তোমরা যে কোনো একটি বই ফলো করতে পারো, তবে আমাদের ওয়েব পেজে তোমাদের বুক লিস্ট দেওয়া আছে, সেই বুক লিস্ট অনুসারে যদি তোমরা বইগুলো কেনো তাহলে সবাই একই বই পড়লে একই পয়েন্ট পাবে। আর আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রত্যেকটি কোশ্চেন চেষ্টা করবো যে পয়েন্ট আকারে লেখার জন্য। উদ্দীপক যেভাবেই দিক না কেন সেই অ্যান্সারটাকে আমরা পয়েন্ট আকারে লিখবো। তাহলে পয়েন্ট আকারে লিখলে কী হবে, আমরা মার্কটা বেশি পাবো। আর যদি তোমরা পয়েন্ট আকারে না লেখো তাহলে কী হবে, সেক্ষেত্রে তোমাদের মার্কটা একটু কম আসতে পারে। এখন আমরা আসি যে কৃষি পণ্যের বিপণনের প্রধান সমস্যা হলো কি মধ্যবর্তী ব্যবসায়ী দালালদের দৌরাত্ম্য। দেখো, মধ্যবর্তী ব্যবসায়ী ও দালালদের দৌরাত্ম্য। দেখো, মধ্যবর্তী ব্যবসায়ী বলতে কি বুঝি, আমাদের দেশে কৃষকরা কী করে, সে সরাসরি ভক্তের কাছে দ্রব্য পৌঁছাতে পারে না। যে এক শ্রেণীর বিক্রেতা আছে তারা কী করে, ওই গ্রামের কৃষক থেকে দ্রব্য সামগ্রী ক্রয় করে, তারপরে তারা কী করে তোমার থানা পর্যায়ে নিয়ে আসে, থানার থেকে আরেক গ্রুপ কী করে, তারা সেটা ঢাকায় নিয়ে আসে। তার মানে এই যে হাত বদলগুলো হলো, এরা হচ্ছে মধ্যস্বত্বভোগী। তুমি 1 কেজি বেগুনের দাম গ্রাম পর্যায়ে হয়তো 10 টাকা কেজি, কিন্তু তুমি সেই বেগুনের কেজি ঢাকায় শহরে এসে দেখতেছো যে 50 টাকা কেজি। তাহলে এই যে 40 টাকা, বাদবাকি 40 টাকা এরা কারা ভোগ করছে? এই 40 টাকা কিন্তু বিভিন্ন এই মধ্যস্বত্বভোগী মাঝখানে যারা আছে, যাদের আমরা দেখি না, এরাই কিন্তু এইগুলো ভোগ করছে। এটা বাংলাদেশের কৃষি পণ্য বিপণনে একটা বড় সমস্যা, যে তোমার মধ্যস্বত্বভোগী এবং দালালদের দৌরাত্ম্য, এদেরকে আমরা দালাল বলতে পারি এবং বা মধ্যস্বত্বভোগী বলতে পারি। তাহলে এইটা একটা বড় একটা সমস্যা। তারপরে 2 নম্বর সমস্যা হচ্ছে অনুন্নত পরিবহন ও যাতায়াত ব্যবস্থা। অনুন্নত পরিবহন ও যাতায়াত ব্যবস্থা। তাহলে অনুন্নত পরিবহন ও যাতায়াত ব্যবস্থা তোমার বাংলাদেশের কৃষির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে অনুন্নত পরিবহন, আমাদের দেশে যে কৃষি কাজগুলো যারা করে গ্রাম পর্যায়ে, সেখানে ট্রান্সপোর্ট সিস্টেম বা পরিবহন ব্যবস্থা সেরকম নেই, রাস্তাঘাট ভালো না। তারপরে সেখানে তো একটা যদি মনে করো একজন কৃষকের দোরগোড়ায় যদি তুমি একটা ট্রাক বা পিক আপ পৌঁছাতে পারতে, তাহলে কী করতো, সে ওই দ্রব্য সামগ্রী সে শহরে এনে বিক্রি করতে পারতো। কিন্তু কী হয়, যে যেখানে এই কৃষি দ্রব্য সামগ্রী উৎপাদিত হয়, সেখানে এমন জায়গা আছে যেখানে রাস্তাঘাট পর্যন্ত নেই, বা রাস্তা ভালো নেই, বা মাটির রাস্তা, সেখানে ঠিকমতো তোমার যাতায়াত বা পরিবহন ও যাতায়াত দুটোরই অসুবিধা। একদিকে রাস্তা ছোট, সেখানে আবার রাস্তা কাঁচা রাস্তা, এরকম নানান জটিলতা আছে, যেখানে পরিবহন বা যাতায়াত করতে অসুবিধা, যার ফলে একজন কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পায় না। এটা বাংলাদেশের কৃষি পণ্য বিপণনের একটি বড় সমস্যা।
তাহলে আমরা দেখলাম কি অনুন্নত পরিবহন যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের কৃষি পণ্যের বিপণনের ক্ষেত্রে একটি বড় অন্তরায় বা সমস্যা হিসেবে দেখা যাচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে সুসংগঠিত বাজারের অভাব। আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর সুসংগঠিত বাজার। বাজার ব্যবস্থার অভাব। দেখো, সুসংগঠিত বাজার বলতে আমরা কি বুঝি, যে উপযুক্ত বাজারের অভাবে মধ্যস্বত্বী ব্যবসায়ীরা নানা প্রকার অসৎ উপায়ে কৃষকদের তাদের পণ্যের ন্যায্য দাম হতে বঞ্চিত করে। যেমন ব্যবসায়ীরা আড়তদারি, পাল্লাদারি বা ঝাড়ুদারের মজুরি, ধর্মশালা চাঁদা ইত্যাদি নামে পণ্যের দামের একটি মোটা অংশ কেটে রাখে। এর ফলে কৃষকদের ফসলের ন্যায্য দাম থেকে তারা বঞ্চিত হয়। দেখবা যে কৃষিদ্রব্য বা যারা তোমরা গ্রাম এলাকায় দেখছো যে যেখানে আড়ত আছে, সেখানে দেখবা যে তোমার দ্রব্য থেকে 1 কেজি রেখে দিল যে এটা আড়তের জন্য। এই যে একটা সিস্টেম, তুমি মাছ বিক্রি করবা, 1 মণ মাছ নিয়ে গেলে তার থেকে 1 কেজি মাছ রেখে তাদের আড়তের জন্য দিতেই হবে। এটা একটা সিস্টেম, একটা চাঁদাবাজি টাইপের ব্যবস্থা। তাহলে এটা একটা সুসংগঠিত বাজারের একটা অভাব, এটা বোঝাচ্ছে কৃষিপণ্য বিপণনের ক্ষেত্রে একটি অসুবিধা। তারপর ত্রুটিপূর্ণ ওজন, এটা কিন্তু একটা বড় অসুবিধা। ত্রুটিপূর্ণ দেখো, ত্রুটিপূর্ণ ওজন, আমাদের দেশে কৃষি দ্রব্য বিক্রি করার সময় বড় একটি অসুবিধা হলো ত্রুটিপূর্ণ ওজন ব্যবস্থা। এক জায়গায় কোনো জায়গায় দেখবা যে কোথায় 37 কেজি, কোথাও তোমার 37 কেজি 370 গ্রাম, আবার কোথাও 40 কেজিতে 1 কুইন্টাল ধরায়, আবার কোথাও 1 বস্তা হিসাবে বিক্রি করা হচ্ছে, কোথাও 1 ঝুড়িতে করে বিক্রি করা হচ্ছে। এরকম নানান জায়গায় নানানভাবে কৃষি পণ্য ওজন করা হয়। ওজনের মাপের কোনো নির্দিষ্ট এক এলাকায় এক সিস্টেমে তোমার কৃষি দ্রব্য সামগ্রী বিক্রি হচ্ছে। ওজনের যে একটা নির্দিষ্ট মাপ থাকবে, এরকম মাপ বাংলাদেশের সব অঞ্চলে কিন্তু নেই। এক অঞ্চলে কোনো জায়গায় বস্তা হিসাবে, কোনো জায়গায় 1 কেজিতে, তোমার কোনো জায়গায় আগের সের হিসাবে, আবার কোনো জায়গায় তোমার ঝুড়িতে, আবার কোনো জায়গায় ভাগা হিসাবে, এরকম বিভিন্ন ওজন সিস্টেম আছে, যেটা কৃষি পণ্যের বিপণনের ক্ষেত্রে একটি বড় অসুবিধা। এরপরে আমরা দেখি যে পণ্যের শ্রেণীবিভাগ ও নমুনাকরণের অভাব। দেখো, আরেকটি সমস্যা আছে কি, পণ্যের শ্রেণীবিভাগ এবং নমুনাকরণ, এটা কিন্তু একটা বড় কৃষি পণ্যের বিপণনের সমস্যা। তাহলে আমরা এই 5 নম্বর পয়েন্টটাকে আমরা বলছি পণ্যের শ্রেণীকরণ। পণ্যের শ্রেণীকরণ ও নমুনাকরণ আমরা বলতে পারি। দেখো, পণ্য শ্রেণীকরণ বলতে কি বুঝি, আমাদের দেশে কৃষকদের আরেকটি বড় পণ্য অসুবিধার ক্ষেত্রে বড় একটা সমস্যা হলো কি, যে কৃষিদ্রব্যের শ্রেণীকরণ। অর্থাৎ তোমার তো আলু উৎপাদন করলে, আলু উৎপাদিত হলে দেখবা যে আলু বিভিন্ন সাইজের হয়, কোনোটা বেশি বড় হয়, কোনোটা মাঝারি হয় একবারে, কোনোটা ছোট হয়। এটা শ্রেণীকরণ করা হয় না, গড়ে হিসাবে বিক্রি করা হয়। কিন্তু তুমি ঢাকা শহরে এসে দেখো যে এগুলো কিন্তু ক্লাসিফিকেশন বা শ্রেণীকরণ করা হচ্ছে। বড়গুলো এক দামে বিক্রি করা হচ্ছে, মাঝারিগুলো এক দামে বিক্রি করা হচ্ছে, ছোটোগুলো আরেক দামে বিক্রি করা হচ্ছে। তাহলে 3 দাম পাচ্ছে, কিন্তু কৃষকরা ওইখানে কিন্তু গড় এক দামে কিনে নিয়ে আসতেছে। যে 1 কেজি আলুর দাম ঢাকা শহরে 25 টাকা, গ্রামে কৃষকের কাছ থেকে কিনে আনছে 10 টাকা কেজি, মাঝখানে 15 টাকা নেই। আবার 10 টাকা কেজির মধ্যে কিন্তু এর মধ্যে কিন্তু শ্রেণীকরণের ওইটা নেই। তাহলে কৃষকরা যদি ওই দ্রব্য সামগ্রী সে শ্রেণীকরণ করতে পারতো, অর্থাৎ বড়গুলো আলাদা করতে পারতো, মাঝারি আলাদা করতে পারতো, ছোটোগুলো আলাদা করতে পারতো, তাহলে কিন্তু সে 3টা দ্রব্যর 3 ধরনের দাম পেত এবং সে তার ফসলের ন্যায্য মূল্য পেত। এটা আমাদের দেশে কৃষি পণ্যের বিপণনের একটি বড় অসুবিধা। এরপর আসো গুদামজাত ও সংরক্ষণের অভাব। আরেকটি পয়েন্ট গুরুত্বপূর্ণ, গুদামজাত ও সংরক্ষণের অভাব। আমাদের দেশে কৃষিদ্রব্য বিপণনের ক্ষেত্রে বড় একটি অসুবিধা হলো কি, গুদামজাত বা সংরক্ষণের। মনে করো যে সময় ফসল উৎপাদিত হয়, আলু যখন উৎপাদিত হয় সবাই একসাথে উৎপাদন করে, তখন কিন্তু আলুর দাম কম থাকে। সবাই যখন টমেটো উৎপাদন করে, তখন একই টাইমে টমেটো উৎপাদিত হয়, তখন কিন্তু টমেটোর দাম কম থাকে। এই টমেটোকে যদি আমি
গুদামে রাখতে পারতাম বা কোল্ড স্টোরের ব্যবস্থা করা থাকতো, তাহলে আমি আলু রাখতে পারতাম, যখন দাম বেশি হবে তখন আমি ওখান থেকে নিয়ে আলুটা বিক্রি করলে আমি বেশি দাম পেতাম। এটা আমাদের দেশে কোল্ড স্টোরের ব্যাপক অভাব আছে। সব এলাকায় কিন্তু এই সংরক্ষণের, কৃষি দ্রব্য সংরক্ষণের ব্যবস্থা এইভাবে নেই, যার ফলে আমাদের দেশের কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য তারা পায় না। এরপর আমরা আসি যে নিম্নমানের পণ্য, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। নিম্নমানের পণ্য, নিম্নমানের পণ্য, এটা একটা বড় অসুবিধা যে আমাদের দেশের কৃষকরা যে দ্রব্য সামগ্রী উৎপাদিত করে তার অত্যন্ত নিম্নমানের। কারণ কি জানো? উত্তম বীজ, সার, কীটনাশক প্রয়োগের অভাব। আমাদের দেশের কৃষকরা যে ফসল উৎপাদন করে তার মান খুব নিচু মানের হয়। এই জন্য আমাদের দেশের কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পায় না। তাহলে তোমার কৃষকের পণ্যের নিম্নমান কখন হবে? যখন তুমি তোমার ফসলের যে ফসল উৎপাদন করো তার বীজটা তুমি ভালো পেলে না, তারপর তুমি সার ভালোভাবে দিতে পারলে না, বা সঠিক সময়ে তুমি রোপণ করতে পারলে না, তাহলে কী হবে? তোমার ফসলের সেই সঠিক মাত্রার ওজনের ফসল দ্রব্যটা উৎপাদিত হবে না। এরপরে কী হবে? তোমার ফসলের মানটা নিম্ন হয়ে যাবে, অর্থাৎ ছোটো হয়ে গেল। বড় হওয়ার কথা ছিল, বড় না হয়ে একবারে ছোটো হয়ে গেল, তাহলে তুমি তোমার ফসলের ন্যায্য মূল্য তুমি পেলে না। তাহলে এটা একটা কৃষিপণ্য বিপণনের একটা সমস্যা। এরপরে কৃষকদের দারিদ্রতা একটা বড় অসুবিধা। কৃষকদের দারিদ্রতা, দেখো কৃষকদের দারিদ্রতা একটা বড় অসুবিধা আমাদের দেশে কৃষিপণ্যের। আমাদের দেশের কৃষকরা কী করে? সাধারণত কৃষিদ্রব্য উৎপাদনের ক্ষেত্রে তারা গ্রামের মহাজন থেকে ঋণ নেয়, ঋণ নিয়ে তারা কৃষিদ্রব্য সামগ্রী উৎপাদন করে। কিন্তু এমনও আছে যে তারা যে ফসলের কাটার আগেই যার কাছ থেকে ঋণ নিয়ে নিচ্ছে সে ওই মাঠ থেকেই তার ঋণের টাকা শোধ করে নিয়ে যায়। তাহলে এটা একটা বড় অসুবিধা যে কৃষকদের দারিদ্রতা। কারণ কৃষিদ্রব্য উৎপাদন করার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যারা কৃষিকাজ করে তাদের নিজস্ব মূলধন নেই। তারা কী করে? গ্রামে মহাজন বা বিভিন্ন শ্রেণীর মানুষ থেকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে, যারা ধনী শ্রেণী আছে তাদের কাছ থেকে মোটা সুদে তারা টাকা নেয় এবং ওই টাকা নিয়ে ফসল উৎপাদন করে। ফসল উৎপাদন করে, উৎপাদন হওয়ার পরে যে ফসল উৎপাদিত হয় দেখা যাচ্ছে যে কি, যে অনেক সময় ফসল বিক্রি করার পরে তার ঋণ শোধ করতে পারে না। এর ফলে কৃষকরা সেই দারিদ্র্যের বোঝা বহন করতেই থাকে। তাহলে এটা কৃষিপণ্যের বিপণনের আরেকটি অসুবিধা। এরপর আমরা দেখছি মহাজনদের নিকট থেকে ঋণ গ্রহণ। দেখো আরেকটি বিষয় হলো আমাদের নাম্বার 9, মহাজনদের ক্ষেত্রে, মহাজনদের নিকট থেকে ঋণ গ্রহণ। দেখো মহাজনদের কাছ থেকে ঋণ গ্রহণ যে কথা আমি বলছিলাম, যে আমাদের দেশের কৃষকরা বেশিরভাগ ক্ষেত্রে কী করে? তারা গ্রাম্য মহাজন বা ব্যবসায়ী শ্রেণীর নিকট থেকে ঋণ গ্রহণ করে। প্রাতিষ্ঠানিক ঋণের অভাবে কৃষকরা অত্যন্ত চড়া সুদে মহাজনদের নিকট থেকে ঋণ গ্রহণ করে থাকে। মহাজনদের ঋণের অর্থ পরিশোধ করার তাগিদ কৃষকদের ফসল ওঠার সাথে সাথেই বিক্রি করে দিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে কৃষকরা মহাজনদের নিকট ফসল বিক্রি করার জন্য প্রতিশ্রুত থাকে। এই কারণে কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পায় না। তার মানে তুমি যখন একজন মানুষ বা মহাজনের কাছ থেকে কৃষি ঋণ নিবা, তখন সে কী হবে? তার কথা হলো যে ফসল উৎপাদন যখন হবে তখন তোমার বিক্রি করে আমার টাকা দিতে হবে, অথবা তুমি তোমার ফসল আমার দিয়ে দেবা। যে তুমি আমার কাছ থেকে 10,000 টাকা নিলে তুমি আমার 10 বস্তা ধান দিয়ে দিবা। অথচ কী হয় জানো? যখন ফসল উৎপাদিত হয় তখন কিন্তু সেই দ্রব্যের দাম কম থাকে। যে কোনো কৃষি দ্রব্যের ক্ষেত্রে যখন উৎপাদন হয় ঠিক সেই মুহূর্তে কিন্তু পণ্যের দাম কম থাকে, কিছুদিন পরে পণ্যের দামটা বাড়ে। সেই মহাজনরা কী করে? তাদের সুবিধার সাথে সাথে তারা কী করে? তাদের কৃষি দ্রব্যটা নিয়ে নেয়, যার ফলে কী হয়? কৃষকরা তার ফসলের ন্যায্য মূল্যটা তারা পায় না, ওই কম দামে তাদের পণ্যটা দিতে বাধ্য হয়। কারণ কি? সেটা মহাজন তো তার কাছে টাকা পাবে। এটা একটা সমস্যা। তারপরে হলো কৃষিপণ্য প্রক্রিয়াকরণ অভাব। আমরা আলোচনা করছি বাংলাদেশের কৃষিপণ্যের বিপণনের সমস্যাগুলো। এখন আমরা দেখো 10 নম্বর পয়েন্টে যে পয়েন্টটা হলো কি, কৃষিপণ্য প্রক্রিয়াকরণের অভাব। এটা অলরেডি আলোচনা করেছি আমরা, কৃষিপণ্যের প্রক্রিয়াকরণের অভাব। এখন দেখো কৃষিপণ্যের প্রক্রিয়াকরণের অভাব বা কোন ব্যবস্থা নেই। প্রক্রিয়াকরণের অভাব আমাদের দেশের উৎপাদিত কৃষিপণ্যের দাম উন্নত হতে পারে না।
ফলে কৃষকরা ফসলের উচ্চ দাম থেকে বঞ্চিত হয়। তার মানে ওই যে প্রক্রিয়াকরণ হলো কি, প্রসেসিং যে বিষয়টা আছে, যে আমি বড় সাইজটাকে আলাদা করলাম, মাঝারিটাকে আলাদা করলাম, ছোটোটাকে আলাদা করলাম, এরকম কোনো তাদের মধ্যে তারা এটা বিষয়টা বোঝেই না। তার ফলে কী হয়, তাদের ফসলে তারা ন্যায্য মূল্য পায় না। তার বাজার সম্বন্ধে কৃষকদের অজ্ঞতা। কৃষকরা কিন্তু বাজার সম্পর্কে কৃষকদের অজ্ঞতা, এটা একটা বড় অসুবিধা। আমাদের দেশে কৃষকরা কী করে জানো, তারা বাজার সম্পর্কে কোনো ধারণাই নেই, যে থানা পর্যায়ে দাম কত, জেলা পর্যায়ে দাম কত, বিভাগ পর্যায়ে আমার পণ্যের দাম কত, বা যে রাজধানী পর্যায়ে কৃষি পণ্যের দাম কত জানেই না। একজন গ্রামের কৃষকের তার ধারণা, অনেকেই এমন আছে যে রাজধানীর শুধু জানে যে ঢাকা বাংলাদেশের রাজধানী, কিন্তু সে তার এই রাজধানী সম্পর্কে তার কোনো ধারণা নেই। বা বিভাগ হয়তো রাজশাহী বা খুলনা বিভাগের নাম শুনছে, জীবনে সে খুলনা বিভাগে আসেই নেই। বা এমনও কৃষক আছে যে সে জেলা শহরেই আসে নাই, তাহলে সে তার ফসলের যা আসলে দাম কত সে কি করে জানবে? এটা আমাদের দেশে কৃষি পণ্যের বিপণনের একটি বড় অসুবিধা। এরপর আসো প্রতিযোগিতার অভাব। এই কৃষিক্ষেত্রে আরেকটা বড় অসুবিধা হলো প্রতিযোগিতার অভাব। প্রতিযোগিতার অভাব দেখো, যেখানে প্রতিযোগিতা থাকবে, যে সেখানে কারণ কি, যে কি প্রতিযোগিতার অভাবে এক বাজারের সাথে অন্য বাজারের সামঞ্জস্য নেই, বিভিন্ন বাজারে বিভিন্ন দামে পণ্য বিক্রি হয়, এর ফলে কৃষকদের যথেষ্ট ক্ষতিগ্রস্ত হতে হয়। তার মানে কোনো প্রতিযোগিতা নেই কৃষকদের মধ্যে, যে কী করে ওর থেকে আমি দাম বেশি পাবো, বা ওর থেকে অন্য কৃষক থেকে আমি কিভাবে ধান বেশি উৎপাদন করতে পারি, অন্য কৃষক থেকে আমি ভালো বীজ কী করে ব্যবহার করতে পারি, এরকম কৃষকদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই। যেটা শিল্পক্ষেত্রে আমরা দেখি যে প্রতিনিয়তই তারা পণ্য আপডেট করার চেষ্টা করে, যে একই মোবাইল কোম্পানি আরেক মোবাইল কোম্পানি থেকে কী করে আর বেটার করা যায়। এই যে প্রতিযোগিতাটা কৃষিক্ষেত্রে নেই, যার ফলে কৃষকরা কী হয়, এই যে গতানুগত ফসল উৎপাদন করতে থাকে এবং তাদের ফসলের ন্যায্য মূল্য পায় না। এটাই হলো বিপণনের একটা সমস্যা। তারপর আসো সরকারের নীতির অভাব। এটা একটা বড় অসুবিধা আমাদের দেশে। প্রত্যেকটা বিষয়ে কিন্তু নীতিমালা থাকে, সরকারি নীতির অভাব। নীতির অভাব দেখো, যে বাংলাদেশের কৃষিজাত পণ্যের বাজার সুসংগঠিত নিয়ন্ত্রণের জন্য সরকারের সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই, যে আসলে একটা কৃষকের ফসলের দাম কত হবে, যে ধানের দাম কত হবে, চালের দাম কত হবে কেজি প্রতি, বেগুনের দাম কত হবে, এরকম কোনো নির্দিষ্ট কোনো আমাদের দেশে কোনো নীতিমালা নেই। যে যেমনি পারে বিক্রি করছে, যে যেভাবে পারে লাভবান হচ্ছে। ঢাকা শহরে তুমি বিভিন্ন বা এলাকায় দেখবে যে একই জিনিস বিভিন্ন দামে বিক্রি হচ্ছে, একই চাল বিভিন্ন বাজারে বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে। অর্থাৎ কোনো সুনির্দিষ্ট কোনো নীতিমালা আমাদের দেশে কৃষিক্ষেত্রে নেই। একটা বিশৃঙ্খল অবস্থায়, এখানে সঠিক নিয়ন্ত্রণের অভাব আছে, সরকারের নীতিমালার অভাব আছে। যে একটা তোমার এই নাজিরশাহী চালের দাম কত হবে, মিনিকেট চালের দাম কত হবে, বা এর বেশি, তাহলে কী হবে, একটা কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পেত। আলুর কেজি ঢাকাতে কত হবে, বা মফস্বল যেখান থেকে কিনবে সেখান থেকে কত হবে, এগুলো যদি যে সরকার নির্ধারণ করে দিত দাম, তাহলে কী হতো, আমাদের দেশের কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য তারা পেত। এটা কিন্তু আমাদের দেশে বড় সমস্যা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম বাংলাদেশের কৃষিপণ্য বিপণনের সমস্যাসমূহ। এখন হলো কি, যে তোমার বলতে পারে যে কৃষিপণ্যের বিপণনের সমস্যাসমূহ তুমি কীভাবে সমাধান করবে। সমস্যার কথা তো আমরা জানলাম, তাহলে এর সঠিক পদক্ষেপগুলো নিলেই কিন্তু সমাধানগুলো হয়ে যাবে। তাহলে এখন আমরা দেখো একটু বলি আমি, যে কীভাবে আমরা সমাধান করতে পারি। আগের ওই পয়েন্টগুলো, যে মধ্যস্বত্ব ভোগীর দৌরত্ব হ্রাস করতে হবে। তাহলে 1 নম্বর আমরা প্রথমে আলোচনা করেছিলাম, যে এখন আমার কৃষিপণ্য বিপণনের সমস্যার সমাধান। তাহলে সমস্যাগুলো যদি আমার মনে থাকে, এর ভালো কথাগুলো লিখে দিলেই কিন্তু সমাধান হয়ে যাবে। সমস্যার সমাধান, এগুলো আমি লিখলাম না, জাস্ট একটু কিভাবে আমরা সমাধান করব। তাহলে 1 নম্বর হলো কী করবা, আমরা কি করতে পারি, মধ্যবর্তী ব্যবসায়ীদের দৌরত্ব হ্রাস করতে পারি, বা দালালদের দৌরত্ব হ্রাস করার ব্যবস্থা নিতে হবে। যে কৃষকরা যাতে সরাসরি ভোক্তার নিকট পৌঁছাতে পারে, এর ব্যবস্থা করতে হবে। তাহলে কী হবে, কৃষকদের পণ্যের বিপণনের ন্যায্য মূল্য পাবে।
তারপরে 2 নম্বর হলো পরিবহন যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করতে হবে। আমাদের দেশে গ্রাম পর্যায়ে রাস্তাঘাট ডেভেলপ করতে হবে, রাস্তাঘাট উন্নয়ন করতে হবে। তাহলে যেখানে একটা ন্যূনতম একটা পিক আপ যেতে পারে সেরকম একটা রাস্তাঘাটের ব্যবস্থা করতে হবে। রাস্তার উন্নয়ন হলে কিন্তু কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাবে। কারণ ঢাকা থেকে সরাসরি একজন হয়তো পিক আপ বা ট্রাক নিয়ে কৃষকের ওই খামারে হাজির হয়ে গেল, তাহলে কিন্তু সে তার ফসলের দাম বেশি পাবে, এই দালালের হাত থেকে সে রক্ষা পাবে। তারপরে পণ্যের শ্রেণীবিভাগ মান নির্ধারণ করতে হবে, কৃষকদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, সমবায় বিক্রয় সমিতি গঠন করতে হবে। এটা কিন্তু একটা ভালো দিক যে একটা এলাকায় কৃষকরা কী করবে, তাদের সব মনে করেন বেগুন উৎপাদিত হলো বা পেঁয়াজ উৎপাদিত হলো বা আলু উৎপাদিত হলো, তারা কী করবে, সব এক জায়গায় এনে আর রাখবে, যে ওজন করে করে যে আমি দিলাম 20 কেজি, তুমি 30 কেজি, তুমি এইভাবে 40 কেজি দিয়ে সব এক জায়গায়, মানে বিভিন্ন জায়গায় বিক্রি হবে না, সব এক জায়গায় বিক্রি হবে। তখন কিন্তু এই মধ্যস্বত্বভোগী বা অন্যান্য ব্যবসায়ী যারা যারা পাইকারি কিনতে যাবে তারা কিন্তু আর ধরা খেয়ে যাবে যে এক জায়গায় ছাড়া ছাড়া তো সে অন্য পণ্য সে পাবে না। তাহলে আমরা যদি সমবায় সিস্টেমে কৃষিদ্রব্য বিক্রি করতে পারি, তাহলে কৃষি পণ্যের বিপণনের সমস্যা আমরা সমাধান করতে পারবো। এটা আমাদের সমবায় পদ্ধতি গঠন করতে হবে। তারপরে কি করতে হবে, একই মানের ওজন ও মাপের প্রণয়ন করতে হবে, যে সারা বাংলাদেশে কৃষি পণ্য বিপণনের মাপ সিস্টেম একই হবে, সব জায়গায় কেজিতে হবে, কোনো বস্তা ঝুড়ি এরকম সিস্টেম হবে না, বা ভাগা এই সিস্টেম না, সব জায়গায় কেজি সিস্টেমে বিক্রি হবে। তার পণ্যের গুদামজাত এবং সংরক্ষণ সরকার এই ব্যবস্থাটা গ্রহণ করতে পারে, যে প্রত্যেকটা উপজেলায় পর্যায়ে যে ধানের গুদামজাত এবং অন্য অন্য ফসলের জন্য কী করবে, কোল্ড স্টোরের ব্যবস্থা করতে পারে। যে সারা তোমার উপজেলা পর্যায়ে যদি আমরা এটা ব্যবস্থা নিতে পারি, তাহলে কী হবে, তাহলে উপজেলা পর্যায় থেকে যদি আমরা গ্রাম পর্যায়ে কিছু কিছু এমন পর্যায়ে নিয়ে গেলাম যে যেখানে কৃষকরা তাদের ফসলের গুদামজাত করতে পারবে অথবা কোল্ড স্টোরের ব্যবস্থা করতে পারবে, তাহলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাবে। তারপরে সহজতে ঋণদানের ব্যবস্থা করতে হবে। আমাদের দেশের কৃষকরা যাতে মহাজনের নিকট থেকে ঋণ না নেয়, তার জন্য সহজতে ঋণের ব্যবস্থা করতে হবে, তাহলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাবে। তারপর সুসংগঠিত নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা করতে হবে, সর্বনিম্ন দাম নির্ধারণ করতে হবে, যে সরকার কী করবে, একটা পণ্যের সর্বনিম্ন দাম নির্ধারণ করবে, যে আলুর কেজি 10 টাকার নিচে নামতে পারবে না একজন কৃষকের কাছ থেকে, তাহলে কী হবে, কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না, লাভবান হবে। তারপরে গ্রাম অঞ্চলে ক্রয় কেন্দ্র স্থাপন করতে হবে। সরকার কী করবে, প্রত্যেকটা গ্রামে সরকার কর্তৃক নির্ধারিত একটি এলাকাতে একটা বাজার ব্যবস্থা থাকবে, সেই জায়গায় দ্রব্য সামগ্রী বিক্রি হবে, ক্রয় বিক্রয় এক জায়গায় হবে, বিভিন্ন জায়গায় হবে না, তাহলে কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাবে। তারপরে সরকারি উদ্যোগে গোডাউনের প্রতিষ্ঠা করতে হবে। এটা যেটা বললাম যে গোডাউন কিন্তু সাধারণত ব্যক্তি মালিকানায় দিলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে, এটা সরকারি উদ্যোগে করতে হবে। তা নাহলে দেখা যাচ্ছে যে সে খাজনা থেকে বাজনা বেশি হয়ে গেল, যে আলুর কেজি আমি 5 টাকা দরে কেজি আলু রাখলাম, কিন্তু কোল্ড স্টোরে রাখতে গেলে সেই আলু আমার খরচ পড়ে গেল 10 টাকা করে, কিন্তু লাস্টে দেখা যাচ্ছে আমি যখন বিক্রি করতে যাব তখন আলুর কেজি আবার কমে গেল, বা শীতকালে 12 টাকা কেজি, তখন আমরা কিন্তু সেইভাবে দাম পাবো না। তাহলে এটা সরকারি উদ্যোগে করতে হবে। তারপর কৃষিপণ্যের বাজার সম্পর্কে সঠিক প্রচারের ব্যবস্থা করতে হবে, যে যেমন বাংলাদেশ রেডিও আছে, টেলিভিশন আছে, বা এখন ইন্টারনেট টেকনোলজি আছে, এবং বিভিন্ন মাধ্যমে আবার লোকাল এলাকা পেপার আছে, বিশেষ করে রেডিওতে যদি আমরা প্রচার করতে পারি যে আজকে জেলা শহরে বেগুন এত দামে বিক্রি হচ্ছে, ডিম হালি এত বিক্রি হচ্ছে, বা পেঁয়াজ এত বিক্রি হচ্ছে, উপজেলা পর্যায়ে এত বিক্রি হচ্ছে, গ্রাম পর্যায়ে এভাবে বিক্রি হচ্ছে, তাহলে কৃষকরা তাদের ফসলের দাম সম্পর্কে ধারণা লাভ করতে পারবে এবং তার ফসলের ন্যায্য মূল্য পাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন কী, কৃষি পণ্যের বিপণনের সমস্যা এবং কিভাবে সমাধান করা যায়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এই অধ্যায়ে, কারণ এখান থেকে তোমার একটা কোশ্চেন আসবেই যে সালাম নামের একজন কৃষক, সে প্রচুর আলু উৎপাদন করলো, কিন্তু যখন সে আলু বিক্রি করতে গেল তখন সে হতাশ হয়ে গেল। তাহলে এখানে সালাম কেন হতাশ হলো, এর কারণ কি? এটা হচ্ছে গ নম্বরের উদ্দীপকে তোমার প্রয়োগের ক্ষেত্রে এই কোশ্চেনটা দেওয়া থাকলো। তার মানে কি, হতাশার একমাত্র কারণ হলো কি, সে তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, অর্থাৎ কৃষি পণ্যের বিপণনের সমস্যাগুলো তোমাকে লিখতে হবে। তাহলে সালাম যে হতাশা আছে, তার হতাশা দূরকরণের সরকার বা তুমি কি পদক্ষেপ নিতে পারো, বা কয়েকটা পয়েন্ট দিয়ে দিল যে কৃষি পণ্যের ন্যায্য মূল্য, সঠিক বাজারের সম্পর্কে ধারণার অভাব, ফসলের নিম্নমান, সময় মতো ঋণ না পাওয়া,
তারপর হলো কি যে গুদামজাতকরণের অভাব, এরকম কয়েকটা পয়েন্ট দিয়ে একটা উদ্দীপক তৈরি করে দিল। তাহলে এখানে এবার কোশ্চেন বলে দেওয়া হলো যেখানে উদ্দীপকের ভিতরে যে পয়েন্টগুলো বলা আছে এগুলোর সাথে তোমার পাঠ্য বইয়ের কোন বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ। তাহলে কৃষিপণ্যের বিপণনের সমস্যার সাথে সঙ্গতিপূর্ণ। এখন যে সমস্যাগুলো বলা আছে এই সমস্যা বাদে আর কি কি সমস্যা আছে বলে তুমি মনে করো এবং কীভাবে সমাধান করা যায়, এগুলো উচ্চতা দক্ষতার ক্ষেত্রে ঘ নম্বরে আসতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটি আশা করি তোমাদের ভালো লেগেছে এবং এখান থেকে তোমরা বাসায় তোমাদের বই যেটা আছে সেই বইটা যদি ফলো করো এবং বিশেষ করে পয়েন্টগুলো যদি একটু মনে রাখো, বারবার রিডিং পড়ো, তাহলে অর্থনীতি দ্বিতীয় পত্রের কোনো অধ্যায়ের কোশ্চেন তোমার কাছে কঠিন মনে হবে না, একবার একটি সোজা বিষয়। এটা তোমাদের কাছে একবারে প্রশ্নগুলো ধরতে সুবিধা এবং অ্যান্সার করতেও সুবিধা। যদি তুমি শুধু রিডিং পড়ে পয়েন্টগুলো মনে রাখো এবং পয়েন্টের আলোকে সেই পয়েন্টের আলোকে যদি 2-3 লাইন লিখে দাও তাহলে হয়ে গেল। এবং এতগুলো 10-12টা পয়েন্ট দিতে হবে এমন কোনো কথা নেই, কারণ তুমি সৃজনশীল কোশ্চেন অ্যান্সার করতে গেলে তুমি 4-5টা পয়েন্ট দিলে হয়ে গেল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা করোনা পরিস্থিতিতে সবাই বাসায় অবস্থান করছো এবং আমাদের হারুনুল্লাহ ডিগ্রি কলেজ কর্তৃক নিয়মিত অনলাইন ক্লাসের তোমরা অংশগ্রহণ করছো এবং তোমাদের পড়ালেখা চালু রাখছো এবং তোমাদের পড়ালেখার ঘাটতি যাতে না হয় সেই প্রচেষ্টার লক্ষ্য হিসাবে আমাদের ঢাকা 16 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা স্যার, আমাদের কলেজের সভাপতি শিক্ষা অনুরাগী আলহাজ ইখলাসউদ্দিন মোল্লা স্যার এবং আমাদের সুযোগ্য প্রিন্সিপাল স্যারের এই উদ্যোগ যে অনলাইন ক্লাস পরিচালিত করা। অনেক কলেজ বা স্কুলে কিন্তু এইভাবে অনলাইন ক্লাস পরিচালিত হচ্ছে না, যেটা আমরা আমাদের কলেজে নিয়মিত আমরা করে যাচ্ছি এবং আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই অধ্যায়গুলো শেষ হয়ে গেছে, আমরা প্রায় রিভিশনের পর্যায়ে আছি। এবং তোমরা যদি এই ক্লাসগুলো রিভিউ করো তাহলে দেখবে যে তোমাদের এবং সাথে একটা বই নিয়ে বসো, তাহলে তোমাদের পড়াশোনার ঘাটতি আশা করি থাকবে না। সেই কর্মপ্রচেষ্টার লক্ষ্য হিসাবে আমরাও রাত দিন পরিশ্রম করে তোমাদের জন্য ক্লাস রেডি করছি এবং অনলাইন ক্লাসের ব্যবস্থা করছি। জনজাতি শেখাচ্ছে না ডিজিটাল বাংলাদেশের সুফল তোমরা ভোগ করছো। একজন শিক্ষক সে বাসায় বসে ক্লাস নিচ্ছে এবং তোমরা বাসায় বসে ক্লাসে অংশগ্রহণ করতে পারছো। এটা একটা বিশাল অর্জন যে আজকে যে এই ডিজিটাল বাংলাদেশ যদি রূপান্তর না হতো বা অ্যান্ড্রয়েড ফোন ইন্টারনেট ব্যবস্থা যদি আমরা না পেতাম তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থা একবারে ধ্বংস হয়ে যেত। কিন্তু এখন কিন্তু আমরা সেখান থেকে অনেক সেই লেভেলে নেই। এই করোনা পরিস্থিতি আশা করি আমরা সবাই মহান আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ যেন এই পরিস্থিতি থেকে আমাদের রক্ষা করে এবং এই পরিস্থিতি থেকে সারা বিশ্বের মানবজাতিকে আল্লাহ রক্ষা করে এবং এই মহামারী দ্রুত মহান আল্লাহ পাক দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যায় এবং সবার স্বাভাবিক জীবনে আমরা ফিরে যেতে পারি, আমরা ক্যাম্পাসে যাতে ফিরে যেতে পারি। ক্যাম্পাস মুখরিত হবে শিক্ষক শিক্ষার্থীর পদচারণায়। সে আশা ব্যক্ত করে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আব্দুল্লাহ মামুন অর্থনৈতিক ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।